2025 বছরটা কি একটা অভিশপ্ত বছরে পরিণত হতে চলেছে? একদিকে রাশিয়া ইউক্রেনের ঝামেলা বা যুদ্ধ, সম্প্রতি ঘটে গেল ভারত পাকিস্তান যুদ্ধ। প্রথম দিক থেকেই বলতে পারো চলছে, সেই সেপ্টেম্বর মাস থেকে 2024 সেপ্টেম্বর থেকে চলছে ইসরায়েল প্যালেস্টাইনের মধ্যে যুদ্ধ, হামাসকে কেন্দ্র করে। আবার এখন ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ। এই যে সারা পৃথিবীর টালমাটাল অবস্থা, তার সঙ্গে প্রাকৃতিক বিপর্যয়, তার সঙ্গে দেশের আভ্যন্তরীণ প্রবলেম, এ তো বিভিন্ন দেশে রয়েছেই এবং এগুলো চলছেই। কিন্তু প্রশ্ন, কবে শান্ত হবে এই পৃথিবী? এই যুদ্ধের দামামা থেকে কবে বেরিয়ে আসতে পারবে প্রত্যেকটা দেশ? আজকে গাজা কাঁদছে, হাজার হাজার শিশু, লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে। হয়তো তারা নিষ্পাপ, কিন্তু পরিস্থিতির শিকার হচ্ছে প্রত্যেকে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার উপায় কি? কোন দেশ যারা কিনা এখানে লিড করতে পারে এই সমস্ত প্রবলেম থেকে পৃথিবীকে বার করে আনা? ভারত কি পারবে এই পৃথিবীকে আরও একটা নতুন রূপে গড়ে তুলতে? হ্যাঁ, আমরা আশা রাখবো এই সমস্ত প্রশ্নের উত্তর হয়তো ভবিষ্যতে আমরা পাবো। আজকে আমরা এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা করব না, খুব সম্প্রতি ইসরায়েল যে ইরানের ওপর আক্রমণ করেছে সেই বিষয়ে। নমস্কার, আমি প্রকাশ মুখার্জি। ওয়েলকাম টু WBPSCওয়ালা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ভিডিওটা পুরোটা দেখো, আশা করি কিছুটা হলেও তথ্য নতুন দিতে পারবো তোমাদেরকে সম্প্রতি ঘটে যাওয়া এই অপারেশনটার সম্পর্কে। অপারেশনটার নাম অপারেশন রাইজিং লায়ন। অপারেশন রাইজিং লায়ন যদি আমরা বলি যে কোন দেশ এই অপারেশনটা লঞ্চ করলো, ইসরায়েল করলো, কাদের এগেনস্টে করলো না ইরানের এগেনস্টে করলো? এখন প্রশ্ন হতে পারে যে ইসরায়েলকে এক্ষেত্রে মদদ দিচ্ছে কে? আমেরিকা কি এক্ষেত্রে মদদ দিয়েছে? তার কারণ কিছুদিন আগে অবধি পর্যন্ত আমরা দেখেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়েছিল যে পারমাণবিক চুক্তিতে সই করুন, না হয় ফল কিন্তু হবে মারাত্মক। সময়ও দিয়েছিল, প্রায় 60 দিনের কাছাকাছি মনে হয় সই করার জন্য সময় দিয়েছিল, কিন্তু ইরান রাজি হয়নি। তারই কি পরিণতি এই বেঞ্জামিন নেতানিয়াহুর এই আক্রমণ? চলো দেখে নিই ভিডিওটায়। তো দেখো, এখানে যেটা বলেছে, ইরান কাঁপলো নেতানিয়াহুর রাইজিং লায়নে, যেখানে ইরানের প্রায় মিলিটারি ও নিউক্লিয়ার সাইটে হামলা হয়, নিহত অন্তত 3 সেনাকর্তা এবং 6 পরমাণু বিজ্ঞানী। তাহলে ইসরায়েল পার্টিকুলারলি ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোকে টার্গেট করে হামলা চালাচ্ছে, এবং তার সাথে মিলিটারি এয়ারবেসও বলতে পারো তাদের টার্গেটের মধ্যে রয়েছে। সম্প্রতি যে খবর পাওয়া গেছে সেখানে আমরা দেখলাম যে ইরানে বড়সড় হামলা চালাতে পারে ইসরায়েল। এটা দুদিন আগেই বলতে পারো একটা মার্কিন সংবাদপত্র যে কিনা নিউজ করেছিল বা খবর করেছিল। তার মানে আমেরিকার কাছে কিন্তু একটা খবর ছিল যে ইসরায়েল এই রকম একটা পদক্ষেপ নিতে চলেছে ইরানের বিরুদ্ধে। ঘটনাচক্রে এর পরপরই পশ্চিম এশিয়ার একাধিক ডেঞ্জারাস দেশ থেকে তড়িঘড়ি কূটনীতিকদের সরানো শুরু করে আমেরিকা। সিঁদুরে মেঘ দেখা শুরু করেছিল ইউরোপও। কিন্তু পশ্চিম এশিয়া কি সত্যি আরও একটা যুদ্ধের সাক্ষী হওয়ার জন্য তৈরি? ধাক্কাটা বাকিরাও সামলাতে পারবে তো? আবারও কি একটা যুদ্ধের দিকে এগোচ্ছে আরাবিয়ান কান্ট্রিগুলো? তো বৃহস্পতিবার শুধু ট্রেলার দেখিয়েছিল ইসরায়েলের PM বেঞ্জামিন নেতানিয়াহু। জেরুজালেমের ওয়েস্টার্ন ওয়াল সফরে গিয়ে সেখানকার প্রাচীন পাথরের খাঁজে ছোট্ট হাতে লেখা একটা চিরকুট গুজে দিয়েছিল, আর তাতে লেখা ছিল বাইবেলের একটা ভার্স, সিংহের মতো নিজেই নিজেকে তুলে ধরবে একটা জাতি। তাহলে এই হচ্ছে সেই লেখাটা, যে লেখাটা ইসরায়েলের প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু বলতে পারো সেখানে রেখে এসেছিল। মানেটা কি? শুক্রবার ভোর হওয়ার আগেই বলতে পারো ইসরায়েলি মিলিটারি এর অর্থটা কিন্তু বুঝিয়ে দিল ইরানকে, যেটা শুধু কথার কথা নয়,
এটা বাস্তব এবং ফুল ফ্লেজে বলতে পারো কি না ইরানের ওপর অ্যাটাক করলো কিন্তু ইসরায়েল। ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ ইরানের ডজনখানেক সামরিক ঘাঁটি ও নিউক্লিয়ার সাইটে 200-রও বেশি মিসাইল হামলা চালিয়ে নেতানিয়াহুর গর্জন ইরানের কোমর ভেঙে দিতে এই অপারেশন রাইজিং লায়ন একদিনে থামার নয়। তাহলে ইসরায়েল এই যে অপারেশনটা লঞ্চ করেছে ইরানের এগেনস্টে রাইজিং লায়ন, এখান থেকে পরিষ্কার যে ইসরায়েল ইরানের কোমর ভেঙে দিতে চায়, অর্থাৎ তার পারমাণবিক কেন্দ্রগুলোকে বলতে পারো নিশ্চিত করার জন্যই এই অপারেশন, এবং এই অপারেশন কিন্তু একদিনে থামার নয়। হ্যাঁ, শুধু কি এই পারমাণবিক যে তৈরি কেন্দ্রগুলো সেগুলোকেই টার্গেট করছে ইসরায়েল? না, তার সঙ্গে ইরানের মিলিটারি বেস ক্যাম্পও আছে। এবং আর একটা রাগও বলতে পারো ইসরায়েলের রয়েছে ইরানের ওপরে, সেটা হচ্ছে হামাসকে প্রশ্রয় দেওয়া। হ্যাঁ, হামাস যারা ইসরায়েলের নাগরিকদের বন্দি করে নিয়ে গেছিল, এখনও বলতে পারো বেশ কিছু বন্দি তাদের হাতে রয়েছে, তো তাদেরকে অস্ত্রশস্ত্র দিয়ে সাপোর্ট করার পিছনে যে দেশটার নাম কিন্তু ইরান, সেটারও বলতে পারো কিন্তু একটা রাগ বা একটা ক্ষোভ তো অবশ্যই রয়েছে ইসরায়েলের। রাজধানী তেহরান, তাবরিজ, কেরমানশাহ, পিরানশাহের মতো বেশ কিছু শহর থেকে শুক্রবার দিনভর এয়ার স্ট্রাইকের খবর এসছে। রাতে নতুন করে হামলার ঝাঁজ বাড়িয়েছে ইসরায়েল। ইরানের দাবি নিহত বহু নাগরিক, অন্তত 78 জন তো হবেই, আহত কমপক্ষে 350। তাহলে সরকারি সূত্র অনুযায়ী আহত 350, নিহত 78 জন। যদিও আমরা জানি যে সঠিক তথ্য যুদ্ধের সময় বা এই ধরনের সিচুয়েশানে আসে না বা দেওয়া হয় না, তাও যদি আমরা মেনে চলি যে এটাই অফিসিয়াল ডকুমেন্ট, তাহলেও কিন্তু সংখ্যাটা নিতান্ত কম নয়। 350 লোকের আহত, 78 জন মৃত্যু, সংখ্যাটা কিন্তু নিতান্ত কম নয়। ভারত এই বিষয়ে বলতে পারো তার উদ্বেগ প্রকাশ করেছে এবং পশ্চিমী দেশগুলোর কাছে আহ্বান জানিয়েছে যে আলোচনার মাধ্যমে যদি এটা সমস্যার সমাধান করা যায়। ভারত সবসময় এটারই পক্ষে দাঁড়িয়েছে, কখনোই ভারত যুদ্ধ চায় না এবং সেই স্ট্যান্ড পয়েন্টেই ইন্ডিয়া কিন্তু দাঁড়িয়ে আছে। ইসরায়েলের পক্ষে বা ইরানের বিপক্ষে কিন্তু ভারত নেই। তাহলে কি এর পিছনে অন্য কোনো টার্গেট? ইসরায়েলের মেন টার্গেটটা কি? ইসরায়েল তার বক্তব্যে বলেছে কি না ইরানের যে সমস্ত নিউক্লিয়ার ফেসিলিটিগুলো যেগুলো আছে বা সেন্টারগুলো আছে, সেটাই হচ্ছে ইসরায়েলের মেন টার্গেট ধ্বংস করার। এবং তার জন্যই রবিবার ওমানে পরমাণু বৈঠকে বসার কথা ছিল আমেরিকা এবং ইরানের। তাহলে আমেরিকা যে বারবার ইরানের ওপর প্রেশার ক্রিয়েট করছে, তার জন্যই ইরানের বলতে পারো একটা বৈঠকে বসার কথা ছিল আমেরিকার সাথে। এটা রবিবারের ঘটনা। ঠিক তার আগেই কেন হামলা? তখন তেল আভিভ, যেখান থেকে বলতে পারো ইসরায়েল পরিচালিত হয়, সেই তেল আভিভের বক্তব্য হচ্ছে তাদের কাছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার একটা রিপোর্ট আসে, তাদের হাতে একটা রিপোর্ট পায় তারা, এবং সেই রিপোর্টে নাকি স্পষ্টভাবে বলা হয়েছে পাহাড়ের গভীরে লুকিয়ে রাখা একাধিক নিউক্লিয়ার সাইটে গবেষণার নামে আদতে পরমাণু বোমা বানাচ্ছে ইরান, এবং এই পরমাণু বোমা তাদের বানাতে 15 দিনের বেশি সময় লাগার কথা নয়, বা বলতে পারো ডজনখানেক পরমাণু বোমা তারা নিমিষেই তৈরি করে ফেলতে পারবে। তার কারণ পরমাণু বোমা বানাতে যে মেন জিনিসটা লাগে, অর্থাৎ এনরিচ ইউরেনিয়াম, এটা যথেষ্ট পরিমাণে ইরানের কাছে কিন্তু মজুদ আছে, এবং সেই আশঙ্কাতেই বলতে পারো ইসরায়েল ইরানের ওপর কিন্তু অ্যাটাকটা করেছে যে কোনো মতে ইরানকে পরমাণু শক্তিধর দেশ করতে দেওয়া যাবে না। এসব অস্ত্র ইয়েমেন, প্যালেস্টাইন, লেবাননেও পাচার হয়ে যেতে পারে। এর প্রস্তুতি নিতেই কি তাহলে 1.5 বছরের বেশি সময় ধরে হামাস, হুতি, হেজবোল্লাহকে মাঠে নামিয়ে ইসরায়েলকে ব্যস্ত করে রেখেছিল ইরান? তাহলে ইসরায়েলের বক্তব্য হচ্ছে কি না এই সমস্ত অস্ত্র বা মারণাস্ত্র তৈরি হলে এগুলো যে শুধুমাত্র ইরানের কাছে সীমাবদ্ধ থাকবে এরম ব্যাপার নয়, টেরোরিস্ট অর্গানাইজেশন হামাস বা হুতি বা হেজবোল্লার কাছেও বলতে পারো পৌঁছে যেতে পারে। এবং তার জন্যই ইরানের ওপর থেকে নজর ঘোরাবার জন্যই কিন্তু ইরান এই সমস্ত অর্গানাইজেশনগুলোকে অ্যাক্টিভ করে দিয়েছিল ইসরায়েলের এগেনস্টে, যাতে ইসরায়েল এদের নিয়েই সারা বছর ব্যস্ত থাকে এবং এই ফাঁকে ইরান তার পরমাণু কর্মসূচিকে ডেভেলপ করতে পারে।
তেমনটাই দাবি করে ইসরায়েলের তোপ, আমেরিকার সঙ্গে পরমাণু আলোচনা চালিয়ে যাওয়াটা ইরানের স্রেফ লোক দেখানো। দক্ষিণ পূর্ব তেহরান থেকে 220 কিলোমিটার দূরে অবস্থিত নাতাজ ইউরেনিয়াম কেন্দ্র তাই এদিন ছিল ইসরায়েলের প্রাইম টার্গেট। নাতাজি ইরানের সবচেয়ে বড় ইউরেনিয়াম প্রক্রিয়াকরণ কেন্দ্র। পাহাড় কেটে অন্তত 100 মিটার গভীরে তৈরি করা এই বাংকার সাইটে আগেও একাধিকবার সাইবার অ্যাটাক চালিয়েছে ইসরায়েল, কিন্তু প্রাকৃতিক বর্ম ভেদ করতে পারেনি সেভাবে। ইসরায়েলি হামলায় এদিন নাতাজানের ইউরেনিয়াম এনরিচমেন্ট ফেসিলিটি, মিসাইল লঞ্চ সাইট এবং একাধিক কমান্ড সেন্টার কার্যত গুড়িয়ে গেছে বলে দাবি একাধিক মিডিয়ার। তাহলে এখানে একদিকে আমরা দেখতে পেলাম যে ইসরায়েল এর আগেও অনেকবার চেষ্টা করেছে সাইবার অ্যাটাকের মাধ্যমে পার্টিকুলার এই জায়গাটাকে ধ্বংস করার, কিন্তু পারেনি, প্রাকৃতিকগত কারণে পারেনি। ইসরায়েলের হাতে কিন্তু এমন কোনো অস্ত্র নেই যে অস্ত্র এই পাহাড়ের মধ্যে অবস্থিত বাংকার, দুর্ভেদ্য বাংকারকে ভেঙে দিতে পারে। তাহলে ইসরায়েল অস্ত্রটা পেল কোত্থেকে? ইসরায়েল অস্ত্র পেয়েছে আমেরিকার কাছ থেকে, কারণ আমেরিকার কাছেই একমাত্র এই ধরনের অস্ত্র মজুদ আছে যে ভারী সে ভারী বাংকার, বা বলতে পারো কিনা যতই বলতে পারো মোটা এবং সংরক্ষিত বাংকার হোক, সেটাকে নিমিষে গুড়িয়ে ফেলার মতো অস্ত্র একমাত্র আমেরিকার কাছে আছে। তাহলে কি এই অ্যাটাকের নেপথ্যে আমেরিকা? পরমাণু বোমা প্রায় হাতে পেয়ে যাচ্ছে ইরান, এই আশঙ্কায় শুক্রবার সকালে অপারেশন রাইজিং লায়ন শুরু করে তেল আভিভ। ফক্স নিউজের দাবি আমেরিকা এই হামলার কথা আগে থেকেই জানতো। একাধিক মার্কিন মিডিয়ার দাবি ইরানের নিউক্লিয়ার সাইট ধ্বংস করার মতো মারণাস্ত্র ইসরায়েলের কাছে নেই। কংক্রিট বা পাথরের আবরণ ভেদ করে হামলা চালাতে গেলে প্রয়োজন মেড ইন আমেরিকা ভারী বাংকার বাস্টার বোমার। তাই ইসরায়েলি হামলার পিছনে আমেরিকার হাত থাকতেই পারে বলে মনে করছে অনেকে। যদিও এই হামলার পরেই কিন্তু আমেরিকার তরফ থেকে কিন্তু এটা অস্বীকার করা হয়েছে এবং বলা হয়েছে যে ইসরায়েল যে অ্যাটাক করেছে ইরানের ওপর, এর পিছনে আমেরিকার কোনো হাত নেই। আমেরিকা কিন্তু এখান থেকে হাত তুলে নিয়েছে। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওকে বলতে শোনা যায়, ইসরায়েল আজ ইরানের বিরুদ্ধে একপাক্ষিক পদক্ষেপ করেছে। ইসরায়েল আমাদের জানিয়েছে যে তাদের আত্মরক্ষার স্বার্থে এই বিমান হানা জরুরি ছিল, আমরা এতে জড়িত নেই বলে এখানে কিন্তু হাত তুলে নিয়েছে আমেরিকা। মানে দেখাতে চাইছে যে তারা কিন্তু এই হামলায় ইসরায়েলকে সাপোর্ট করেনি বা ইসরায়েলকে কোনো রকমভাবে কিন্তু হেল্প করেনি। তবে পাল্টা আক্রমণে তেহরান যাতে মার্কিন স্বার্থে আঘাত না হানে সে বিষয়ে সতর্ক করে দিয়েছে যথারীতি ট্রাম্প সরকার। তাহলে এর ফলে যেন আবার ইরান আমেরিকাকে ভুল না বুঝে, ইরানের সঙ্গে আমেরিকার যে সম্পর্ক বা নীতি বা বিদেশ নীতি আছে সেগুলো যাতে কোনো রকম ক্ষুণ্ণ না হয়, সেটার হুঁশিয়ারি দিয়েছেও কিন্তু ট্রাম্প প্রশাসন। আর অন্যদিকে ট্রাম্প খুল্লা তার টুইটার বা বলতে পারো তার যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল, সেখানে কিন্তু এই হামলাকে এক্সেলেন্ট বলে দাবি করেছে। ইসরায়েলের এই হামলাকে এক্সেলেন্ট বলে দাবি করেছে এবং আরও চরম হুঁশিয়ারি দিয়েছে যে আমরা তো আগেই বলেছিলাম যে যদি ইরান পারমাণবিক এই চুক্তিতে সই না করে তাহলে তার ফল হবে মারাত্মক। আমরা 60 দিনের কাছাকাছি সময়ও দিয়েছিলাম। এই সমস্ত কথা কিন্তু ট্রাম্প আবার তার সেই ট্রুথ সোশ্যাল মিডিয়া সাইটে কিন্তু উল্লেখ করেছে। তাহলে এখন ইরানের কি করণীয়? ইরান কি ইসরায়েলের এই অ্যাটাকে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, না এটাকে রিটেলিয়েট করবে? খুব সম্প্রতি খবর যা আসছে আমাদের কাছে, তাহলে ইসরায়েলের এই যে অপারেশন যেটাকে বলছে রাইজিং লায়ন, সেটাকে রিটেলিয়েট করার জন্য ইরানও একটা অপারেশন লঞ্চ করেছে। ইরানের অপারেশনটার নাম যদি আমরা বলি তাহলে অপারেশন ট্রু প্রমিস 3। অপারেশন ট্রু প্রমিস 3 শুরু করে ইরান। প্রত্যাঘাতের আশঙ্কা সত্যি করে সরাসরি তেল আভিভে অ্যাটাক করে বসলো তেহরান। একাধিক সংবাদ মাধ্যমের দাবি কি, তাহলে এই যে ইরান যে অ্যাটাক করতে পারে এটা কখনো ভাবতেই পারেনি ইসরায়েল। তার কারণ ইসরায়েলের একটা দম্ভ ছিল, তাদের আয়রন ডোম। সেই আয়রন ডোম যে কিনা বলতে পারো ছাতার মতো কাজ করে, বিভিন্ন ধরনের মিসাইল অ্যাটাক করলে সেই আয়রন ডোম প্রতিহত করত। এটা ছিল ইসরায়েলের গর্ব। কিন্তু সেই গর্বকে বলতে পারো ধূলিসাৎ করে ইরান ইসরায়েলের এই দুর্ভেদ্য অস্ত্র বা এই বর্মকে বলতে পারো ভেদ করে অ্যাটাক করলো কিন্তু তেল আভিভে,
যদিও হতাহতের সংখ্যাটা অফিসিয়ালি অনেকটাই কম দেখাচ্ছে, কিন্তু অ্যাটাক কিন্তু করে দিয়েছে কিন্তু ইরান। দেখো কি বলছে, একাধিক সংবাদ মাধ্যমের দাবি ইসরায়েলের অভেদ্য আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেম ভেদ করে তেহরানের ছোড়া একাধিক মিসাইল আছড়ে পড়ে সে দেশের সেনা দপ্তর এবং প্রতিরক্ষা মন্ত্রকের অফিসে। এবার ওয়াকিবল মহলের দাবি, ডজন খানেক সামরিক ঘাঁটি ও নিউক্লিয়ার সাইটে 200-র বেশি মিসাইল হামলা চালিয়ে শুক্রবার ভোর রাতে ইসরায়েল যে ধাক্কাটা দিয়েছিল ইরানকে, মাঝরাতে তাদের আয়রন ডোমের গর্ব ধুলোয় মিশিয়ে তারই মোক্ষম জবাব দিল তেহরান। শুক্রবার ইসরায়েলি হামলায় ইরানের অন্তত 3 শীর্ষ সামরিক কর্তা, 9 জন পরমাণু বিজ্ঞানী সহ 78 জনের প্রাণ গেছে। ইরানের পাল্টা মারে ইসরায়েল থেকে এখনো পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর এসছে। ইসরায়েলের অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে ইরানের প্রত্যাঘাতে 34 জন আহত হলেও জখম সামান্যই। তাহলে যদিও আমরা জানি যুদ্ধের এটাই নিয়ম যে অ্যাকচুয়াল নিউজ বাইরে আসে না, বা আসলেও সেটা অনেকটা পরে আসে। ইনিশিয়ালি যা খবর পাচ্ছি আমরা তার রেসপেক্টে কিনা ইরান যে হামলাটা ইসরায়েলের উপরে করেছে সেখানে 34 জনের কাছাকাছি বলতে পারো কিনা আহত হয়েছে, মৃত্যুর সংখ্যা 4। কিন্তু প্রশ্ন, এই যুদ্ধ কতদিন চলবে? ইসরায়েল কবে থামবে? ইরান কি আদেও আমেরিকার সঙ্গে এই পারমাণবিক চুক্তিতে সাইন করবে? আজকে আমরা দেখতে পেয়েছি ইরান আরও বলেছে যে তাদেরকে সাহায্য করার জন্য কিন্তু আবার পাকিস্তানও কিন্তু রেডি। তাহলে কি আমরা পরবর্তী ক্ষেত্রে আরও ভয়ঙ্কর যুদ্ধের সম্মুখীন? জানি না 2025 বছরটা শেষ পর্যন্ত কি লেখা আছে। তবে হ্যাঁ, পৃথিবীর সাধারণ বাসী হিসেবে আমরা সবসময় চাইব শান্তি। আমরা সবসময় চাইব প্রত্যেকটা দেশ যাতে অর্থনৈতিকভাবে বলিয়ান হোক বা সুসজ্জিত হোক। যুদ্ধ কোনো কিছুর মানে শেষ পরিণতি হতে পারে না, বা যুদ্ধই শেষ কথা হতে পারে না। এটা প্রত্যেকটা দেশকে বুঝতে হবে। হয়তো সময়ের নিরিখে একে অপরের থেকে বলিয়ান এটা প্রমাণ করার জন্য হয়তো অনেক দেশ এতে লিপ্ত হয়, কিন্তু আখেরে ক্ষতি কিন্তু সবার। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট আমাদের কাছে ইন্সপিরেশন। আরও নতুন নতুন খবর নিয়ে তোমাদের কাছে আসবো এই চ্যানেলে। দেখতে থাকো, সঙ্গে থাকো WBPSC ওয়ালা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। জয় হিন্দ।